প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আমেরিকার যে পাল্টা শুল্ক আরোপ করেছিল বা আরোপের যে ঘোষণা দিয়েছিল এপ্রিল মাসে, সে সময় টেক্সটাইল সেক্টরের ভ্যালুটা কি অবস্থায় ছিল এবং এখন কি অবস্থায় আছে এবং নতুন ঘোষণার পরে কীরকম হতে পারে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং প্রত্যেকটা সেক্টর নিয়ে সামান্য একটু কথা বলবো। সেক্টরগুলি কি অবস্থায় আছে সেই বিষয়টা জানা যাবে এবং আমার চ্যানেলের কিছু ভিডিও আমি গত রোজার ঈদের অর্থাৎ ঈদ উল ফিতরের ছুটির মধ্যে দিয়েছিলাম সিরিজ ভিডিও 5টা, সেই ভিডিওর থাম্বনেল নিয়ে একটু কথা বলবো এবং সে সময় মার্কিন যে পাল্টা শুল্ক 37% সেটা ঘোষণা হয়েছিল সে সম্পর্কেও আমার একটা ভিডিও ছিল, সেটা নিয়ে আমি কথা বলবো। তাহলে এই বিষয়গুলি আমার ভিডিও থেকে আজকে জানা যাবে। তাহলে আমি যদি আমার ভিডিওর থাম্বনেলগুলো নিয়ে কথা বলি, এখানে দেখেন যে পার্ট 1-এ 20 দিনে 5%-এর মধ্যে উঠানামা করেছে যে সকল স্টক এবং এক বছরের প্রাইস ট্রেন্ডটা কীরকম ছিল এবং থার্ড কোয়ার্টার কেন্দ্রিক সেই স্টকগুলি কেমন হতে পারে, এরকম আলোচনা আমি করেছিলাম পার্ট 2 ভিডিও। তারপরে পার্ট 3 ভিডিও, পার্ট 4, এর পরে পার্ট 5 যখন ভিডিও দিব তার আগে অর্থাৎ এটা 4 তারিখে, এপ্রিলের 4 তারিখে ভিডিওটা আমি দিয়েছিলাম। সম্ভবত এপ্রিলের 2 তারিখে মার্কিন যে পাল্টা শুল্ক 37% সেটা ঘোষণা এসেছিল এবং তারপরে টেক্সটাইল সেক্টর কীরকম হতে পারে বা কতটুকু কমতে পারে, প্রভাব কেমন হতে পারে, সেই বিষয় নিয়ে এই ভিডিওটা ছিল। এই গত এপ্রিল মাসের 4 তারিখে আমি এই ভিডিওটা দিয়েছিলাম। প্রত্যেকটা ভিডিওরই ডেসক্রিপশন বক্সে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোন কোন স্টক নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলি আছে। যদি আপনাদের পোর্টফোলিওতে ওই স্টকগুলি থাকে তাহলে এই ভিডিওগুলি যদি দেখেন তাহলে ওই সময় কীরকম ছিল এবং বর্তমানে প্রাইস ট্রেন্ডটা কীরকম এবং এই ইপিএস কেন্দ্রিক থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টারের প্রাইস কীরকম হতে পারে সে ধরনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম ভিডিওগুলোতে। তাহলে ভিডিওগুলি যদি দেখেন তাহলে ওই স্টকগুলি সম্পর্কে জানা যাবে। এই সময় মনে হয় সম্ভবত 100টার বেশি স্টক নিয়ে আমার সিরিজ ভিডিওতে আলোচনা করা ছিল। তাহলে আমি যদি আমার মূল আলোচনায় এখন আসি, আমি বলেছি যে সেক্টরগুলি কি অবস্থায় আছে সেইটা আমি দেখাবো এবং আজকে এই সেক্টরের আলোচনার পাশাপাশি সূচক নিয়েও আমি একটু আলোচনা করব। আমি ব্যাংক সেক্টর দিয়ে আলোচনা যদি শুরু করি তাহলে ব্যাংক সেক্টরটা আসলে যে জায়গায় আছে, এটা গতদিন ব্যাংক সেক্টরে 380 কোটি টাকার উপরে টার্নওভার হয়েছে। এটা আসলে খুবই আশাব্যঞ্জক একটা ব্যাপার, যার ফলে এই সেক্টরের ভ্যালু গতদিন কিন্তু 0.4 বেড়েছে, বেড়ে 16.8-এ অবস্থান করছে এবং এটা একটা ব্রেকআউট লেভেলে আছে। আর এ ধরনের মানি ফ্লো, এইখানে যে ধরনের মানি ফ্লোটা দেখা যাচ্ছে, যদি এই ধরনের মানি ফ্লো অব্যাহত থাকে তাহলে এই সেক্টরের ভ্যালু এখান থেকে উপরের দিকে যাবে। আর দীর্ঘদিনের হিস্ট্রিতে যদি আমরা একটু যাই তাহলে একটু দেখেন যে এই সেক্টরের ভ্যালু 13 থেকে যে উপরে যাচ্ছে, এই 13 লেভেলে কোনো দিনই আসেনি। এই সেক্টরের মার্কেটে আসার পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেখেন যে ব্যাংক সেক্টরের ভ্যালু এখন যে জায়গায় আছে সে জায়গায় খুব যে উপরে তা না, আর 13 থেকে উপরে গেছে, এই 13 লেভেলেও কখনো আসেনি। আর এই সেক্টরের ভ্যালু হায়েস্ট 21-2200 পর্যন্ত কিন্তু গিয়েছিল, 2100, 2150 বা তারও উপরে। তাহলে মাত্র 16 পয়েন্টে আছে। তাহলে এখান থেকে আসলে এই সেক্টরটা যদি মানি ফ্লো থাকে তাহলে অবশ্যই খুব ভালো করার কথা। দেখা যাক তাহলে কীরকম করে পরবর্তীতে। এরপরে সিমেন্ট সেক্টর, এই সিমেন্ট সেক্টরের ভ্যালু কিন্তু খুবই নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। লাফার্জ হোলসিম বাংলাদেশ, হেডেলবার সিমেন্ট, এগুলি পজিটিভ হচ্ছে, এগুলি এই সেক্টরের লিডারের মতো ভূমিকা পালন করে। তাহলে এই সেক্টরটা যদি এখান থেকে উপরের দিকে যায় এবং 81 এই জায়গাটা ব্রেক করতে পারে তাহলে আস্তে আস্তে আরও একটু উপরের দিকে যেতে পারে। এরপরে সিরামিক সেক্টর, সিরামিক সেক্টরটাও কিন্তু এখানে একটা স্থিতিশীলতার আভাস দিচ্ছে। যদি এই জায়গায় স্থিতিশীল হতে পারে এবং এখানে সাইডওয়েতে কয়েকদিন থাকতে পারে তাহলে এখান থেকে উপরের দিকে যেতে পারে। একটা বিষয় যে এই স্থিতিশীলতার মধ্যেও এই সেক্টরের যে ভ্যালু এইটা কিন্তু বেড়েছে গতদিনে। আর গতদিনে বাজারের যে টার্নওভার সেটা আপনারা জানেন যে দীর্ঘদিন এরকম 1000 কোটি টাকার উপরে টার্নওভার হয়নি, গতদিন সেই টার্নওভার হয়েছে। তাহলে এই সেক্টরেও আমরা দেখছি যে মানি ফ্লো বেড়েছে, তাহলে এখান থেকে এই সেক্টরটাও উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে সিরামিক সেক্টর। এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরটা যদি আমরা দেখি তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টরও কিন্তু একটা রেজিস্ট্যান্স ব্রেক করার পরে একটু রিটেস্ট করছে। তাহলে এইখান থেকে এই সেক্টরটাও পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তবে একটা বিষয় যে এই সেক্টরের কিন্তু ভ্যালুটা
মানি ফ্লোটা টার্নওভারটা ওইভাবে বাড়েনি এবং গ্র্যাজুয়ালি কমছে। যদি এই টার্নওভারটা না কমে টার্নওভারটা বাড়ে তাহলে এদিকে উপরের দিকে যাবে, আর যদি টার্নওভার কমে যায় তাহলে এই সেক্টরটা আরও একটু কারেকশানে আসতে পারে ইঞ্জিনিয়ারিং সেক্টর। এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, এই সেক্টরটাও একটা রেজিস্ট্যান্স লেভেলে যে রিটেস্ট করেছে, করে আবার পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। যদি এটা 13 থেকে 13.6 এই জায়গাটা ব্রেক করতে পারে এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, তাহলে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, এই সেক্টরটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ফেস করছে, এই জায়গা থেকে রিটেস্ট করে উপরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তাহলে এই এরিয়াটা অর্থাৎ 227 এই জায়গাটা ব্রেক যদি করতে পারে তাহলে এটা আস্তে আস্তে আবারও উপরের দিকে যেতে পারে। এইসব সেক্টরও দীর্ঘদিনের ভ্যালু যদি দেখা যায় এরকম জায়গায় আসেনি, তাহলে এখন উপরের দিকে যাওয়ার একটা চান্স রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কিন্তু এত নিচে এসেছিল 150 লেভেলে এসেছিল, এখন 214-তে। আর এই সেক্টরের লিডারের ভূমিকা কিন্তু পালন করছে ইস্টার্ন লুব্রিকেন্টস, এবং এই সেক্টরে কিছু গুড ফান্ডামেন্টাল ভিত্তির স্টক আছে, পদ্মা অয়েল, মেঘনা অয়েল, যমুনা অয়েল, তারপরে আছে মোবিল যমুনা বাংলাদেশ। এই সেক্টরটাও একটা জায়গা ব্রেকআউট করে এটা রিটেস্ট করছে, তাহলে এইখান থেকে হয়তো নিচের দিকে আসার সম্ভাবনা কম, এখান থেকে উপরের দিকে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে। কেন যাওয়ার সম্ভাবনা আছে? এই সেক্টরের দিকে সরকারের নজর আছে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত নির্ভরতা ছিল সেটা কমে গেছে, এবং এই সেক্টরের যে স্টকগুলি আছে তাদের যে ইপিএস এর গ্রোথ সেটা তুলনামূলক ভালো। আমি স্টকগুলির নাম বলতে চাচ্ছি না এখানে, কিন্তু এখানে যেহেতু বিগ ফান্ডামেন্টাল ভিত্তির যে স্টকগুলি আছে, যেটা আমি বললাম ইপিএস এর গ্রোথ সম্পন্ন যে স্টকগুলি আছে, যেগুলি আমি বললাম ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের নাম যেটা বললাম, সেই স্টকগুলি প্রাইসগত দিক থেকে ভালো করছে, সামনে সেই স্টকগুলি ডিভিডেন্ড আছে, তাহলে ডিভিডেন্ড কেন্দ্রিক বাড়বে, সেক্ষেত্রে এই সেক্টরটাও পজিটিভ হবে। এইখানে এই সেক্টরে যদি দেখেন টার্নওভারটা গ্রাজুয়ালি কমার পরে আবার বেড়েছে, তাহলে এই সেক্টরটা এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা চান্স তৈরি করেছে। এরপরে ইন্স্যুরেন্স সেক্টর, প্রত্যেকটা সেক্টরই আসলে একটা রেজিস্ট্যান্স ব্রেক করে রিটেস্ট করে আবার উপরের দিকে যাচ্ছে। এই ইন্স্যুরেন্স সেক্টরও একটা রেজিস্ট্যান্স ব্রেক করে রিটেস্ট করে উপরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। যদি এই জায়গাটা অর্থাৎ 35 থেকে 35.7 এর উপরে যেতে পারে, তাহলে এই সেক্টরের ভ্যালু চলে যেতে পারে 38 থেকে 42 এই লেভেলটা পর্যন্ত। তো দেখা যাক পরবর্তীতে এই সেক্টরটা কেমন করে। এরপরে আইটি সেক্টরে আমি আসলাম। এই সেক্টর কিন্তু সব থেকে নিচে এর ভ্যালুটা অবস্থান করছে এবং একটা আসলে ডাউন ট্রেন্ডেই আছে। যদি এইভাবে দেখা হয় তাহলে একটা ডাউন ট্রেন্ড এটা ব্রেক করে যদি উপরে যায় তাহলে উপরের দিকে যাবে, সেক্ষেত্রে এটা 37, 38 এই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখা যাক পরবর্তীতে আইটি সেক্টর কেমন হয়। এরপরে জুট সেক্টর, এই সেক্টরের যে স্টকগুলি আছে ম্যাক্সিমামই কিন্তু জেড ক্যাটাগরির। জুট সেক্টর এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল অর্থাৎ 174 এই রেজিস্ট্যান্স লেভেল থেকে রিটেস্ট করে এটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এখানে ভলিউমটা যদি আমরা বলি তাহলে ভলিউমটা একটু বেড়েছে, তাহলে এখান থেকে রিটেস্ট করেছে আগামী দিনে যদি মুভিং অ্যাভারেজের যে ভ্যালু 167 অর্থাৎ 167.2 এটা ব্রেক করে যদি 173-র উপরে যেতে পারে তাহলে 178, এরপরে 186 এভাবে করে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, আমি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টর চার্ট এটাও কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে। এই ডাউন ট্রেন্ডটা যদি কন্টিনিউ করে এবং মুভিং এভারেজের যে ভ্যালু 55.6 এটা যদি ভেঙে যায় তাহলে আরও একটু কারেকশান এই সেক্টরের হবে, সেক্ষেত্রে আরও একটু নিচে আসতে পারে 52, 53 এই দিকটা এসে পরে আবার পজিটিভ হতে পারে। দেখা যাক এই সেক্টরটা পরবর্তীতে কীরকম হয়। এরপরে মিসসেলেনিয়াস সেক্টর, এই সেক্টরটাও কিন্তু অনেক নিচ থেকে এটা 179 অর্থাৎ 179 এখান থেকে এই সেক্টরটা 193 এদিকে গিয়েছিল, পরে আবার একটু কারেকশান হয়ে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে। তাহলে এখান থেকে যদি এই সেক্টরটা 198, তার আগে 194 ব্রেক করলে 198 এভাবে করে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে মিউচুয়াল ফান্ড, এই সেক্টর একটা স্ট্রং বেয়ারিশ প্যাটার্নে আছে, এটা কবে শেষ হবে বলা মুশকিল, তবে দীর্ঘদিনের এর সেক্টরের যে ভ্যালু, সেক্টরের যে হিস্ট্রি সেটা দেখে বোঝা যায় যেটা এটা 6.4 থেকে 6.6 অথবা 6.5 এই লেভেলটা পর্যন্ত এই সেক্টরের ভ্যালু আসতে পারে, এসে পরবর্তীতে এভাবে উপরের দিকে যেতে পারে।
এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, এই সেক্টরটাও কারেকশন হয়ে এই জায়গাটা পজিটিভ হওয়ার একটা ইঙ্গিত দিয়েছে। গত দিনে সেক্টরের ভ্যালু একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করলেও একটু পজিটিভ। তাহলে এই এরিয়াটা অর্থাৎ 81 থেকে 82 এই এরিয়াটা ব্রেক করতে পারলে এই সেক্টরটা উপরের দিকে যাবে, সেক্ষেত্রে 85 হবে এর একটা রেজিস্ট্যান্স জোন। এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই সেক্টরটাও একটা রেজিস্ট্যান্স লেভেলে টাচ করে সেখান থেকে রিটেস্ট করে আবার উপরের দিকে যাচ্ছে। তাহলে এখান থেকে 394 অর্থাৎ 394 এই জায়গা ব্রেক করতে পারলে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার একটা চান্স তৈরি করেছে। এই সেক্টরে মানি ফ্লো হয়েছে বেশি, এর আগের তুলনায় গ্রাজুয়ালি কম ছিল, সেখান থেকে আবার পজিটিভ হয়েছে। তাহলে এটা একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে, দেখা যাক পরবর্তীতে কি হয়। এরপরে রিয়েল স্টেট, এই সেক্টরে বেশ কিছু ভালো স্টক আছে, ভালো ডিভিডেন্ড দেয়। এই সেক্টরটাও কারেকশান করে পজিটিভ হয়ে উপরের দিকে যাচ্ছে, একটা লেভেল ব্রেকআউট করে ফেলেছে। এখন দেখার বিষয় যে এটা কত দূর যায়। এরপরে ট্যানারি ইন্ডাস্ট্রিজ সেক্টর, এই সেক্টরের স্টকগুলি কিন্তু যে খুব ভালো অবস্থানে আছে তা না, তবে এই সেক্টরে বাটা শু গতকাল যে নিউজ দেখলাম তারা ইপিএসে ধস নেমেছে, সেই নিউজও আমি শেয়ার করব। তাহলে এইখানে এই সেক্টরের যে ভ্যালু 218 অবস্থান করছে এবং মুভিং অ্যাভারেজের যে ভ্যালু এর 219.2, তাহলে এই জায়গাটা যদি আগামীকাল অর্থাৎ আগামী রোববার ভেঙে ফেলে তাহলে আরও একটু নিচের দিকে আসতে পারে ট্যানারি ইন্ডাস্ট্রিজ সেক্টরের ভ্যালু। এরপরে টেলিকমিউনিকেশন সেক্টর, এই সেক্টরটাও চাঙ্গাভাব দেখা গেছে। এখানে যদি দেখা যায় তাহলে একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে রিটেস্ট করে আবার পজিটিভ হয়েছে। এই পজিটিভনেস আগামী দিনে অব্যাহত থাকার সম্ভাবনা আছে, এখানে ভলিউম তাই বলছে। তাহলে এখান থেকে উপরের দিকে যাবে। এই সেক্টরে বেশ কয়েকটা স্টক আছে যেগুলি বিগ ফান্ডামেন্টাল ভিত্তির, রবি আছে, জিপি আছে। এরপরে টেক্সটাইল, এই সেক্টরটা আমি বলেছি যে গত এপ্রিল মাসে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক ঘোষণা করেন বিভিন্ন দেশের, বাংলাদেশের 37% শুল্ক আরোপ করা হয়েছিল। সেই ঘোষণার পরেই এই সেক্টরের ভ্যালুটা কি হয়েছিল সেটা আমরা একটু দেখি। অর্থাৎ গত 27 মার্চ এই সেক্টরের যে ক্লোজিং ভ্যালু সেটা ছিল 27.2 এবং 2 এপ্রিল যখন এই পাল্টা শুল্ক 37% বাংলাদেশের জন্য ঘোষিত হলো, আগে 15% তো ছিলই, তার উপরে আরও 37%, সেক্ষেত্রে তখন এই সেক্টরের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই নিউজটা নিয়ে আসলো। তাছাড়া এই সেক্টরটা কিন্তু পজিটিভ হওয়ার একটা ইঙ্গিত দিয়েছিল। এই জায়গাটা যদি দেখেন এইখান থেকে নেগেটিভ হয়ে একটা গ্রিন ক্যান্ডেল বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে। ঠিক সে সময় মার্কিন যে পাল্টা শুল্ক নীতি সেটা ঘোষিত হলো এবং 27.2 থেকে একদিনে এই সেক্টরের ভ্যালু 0.9 কমে গেল, যে সেদিন ক্লোজিং হয়েছিল 26.3-তে। তারপর থেকে এই সেক্টরটা আর পজিটিভ হতে পারেনি। এটা গত ঈদুল ফিতরের ছুটির মধ্যে অর্থাৎ 2 তারিখে ঘোষণা হয়েছিল এবং এই 27.2 থেকে এই সেক্টরের ভ্যালু 22, ক্লোজিং ভ্যালু যদি বলি 22.6-এ চলে আসে। তার মানে 5 পয়েন্টের মতো ভ্যালু এভাবে কমে যায়। পরে এখান থেকে আবারও পজিটিভ হয় এবং এই শুল্ক কমানোর জন্য নেগোসিয়েশন চলতে থাকে। এক পর্যায়ে 2% কমায় এবং 3 মাসের জন্য স্থগিত করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হয়, 3 মাসের জন্য স্থগিত হয় এবং এর মধ্যে নেগোসিয়েশন চলতে থাকে। কিভাবে কোন পদক্ষেপে আগাইলে পাল্টা শুল্ক কমতে পারে সেভাবে সরকার পদক্ষেপ নিতে থাকে। পরবর্তীতে সরকার সফল হয় এবং প্রথমে 2%, পরবর্তীতে 15% কমিয়ে বর্তমানে 20% নির্ধারিত হয়েছে। এটা ইনস অ্যান্ড আউট, পরবর্তীতে চুক্তি স্বাক্ষর হলে উভয় দেশের সম্মতি সাপেক্ষে হয়তো আমাদের সামনে আরও বিস্তারিত আসবে কোন শর্তে কিভাবে কি হলো। তাহলে এই শুল্ক নীতি যেহেতু সামনে একটা দোদুল্যমানতার মধ্যে ছিল, যে এই সেক্টরটা যখন একটা ব্রেকআউট লেভেলে গেল, ওই যে 27 যেখান থেকে নেমে আসলো তার একটু উপরে 28.8 বা 9 এই জায়গাটা একটা ব্রেকআউট লেভেল ছিল এই সেক্টরের। সেখান থেকে যখন এই শুল্ক আরোপের বিষয়টা দোদুল্যমানতার মধ্যে ছিল, কমবে কি কমবে না, কতটুকু কমবে, তখন এই সেক্টরটা আস্তে আস্তে কারেকশান হতে থাকে এবং যখন বৈঠকটা শুরু হয় অর্থাৎ গত 29শে জুলাই, তারপরে একটু একটু পজিটিভ ইঙ্গিত আসতে থাকে যে শুল্ক কমবে বা কমছে, তবে কতটুকু কমবে সেটা জানা যায় না।
তারপর থেকেই এই সেক্টরের দেখেন যে মানি ফ্লো বাড়তে থাকে, গ্রাজুয়ালি মানি ফ্লো বাড়ে একটানা 4 দিন। গত দিনে কারেকশন হলেও মানি ফ্লো কিন্তু বেড়েছে। তাহলে এই সেক্টরটা একটা ব্রেকআউট লেভেলে গেছে এবং আগামী দিনে ব্রেকআউট করার একটা সম্ভাবনা আছে। আমি বলেছি এর আগে যে অ্যানালাইসিস আসলে 3 ধরনের, একটা হচ্ছে নিউজ অ্যানালাইসিস, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তাহলে যেটা নিউজ অ্যানালাইসিস সেটার শক্তিটা মার্কেটে সব থেকে বেশি। তার মানে যদি কোনো সেক্টরের, কোনো স্টকের অথবা ওভারঅল মার্কেটের জন্য যদি কোনো নেগেটিভ নিউজ আসে, তাহলে মার্কেট যত ভালো অবস্থানেই থাক সেখান থেকে কমে যাবে বা কমে যায়। আপনারা জানেন যে ভারতের স্টক মার্কেটে এই যে ভারতের যে পাল্টা শুল্ক 25% নির্ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এর ফলে টেক্সটাইল সেক্টরে কিন্তু একটা নেগেটিভ প্রভাব গতকাল দেখা গেছে এবং এই নিউজগুলো আমরা দেখেছি। ম্যাক্সিমাম স্টকের, টেক্সটাইল সেক্টরের স্টকের প্রাইস তাদের কমেছে, নাম ধরে ধরে গতদিন বিভিন্ন নিউজ চ্যানেলে বলা হয়েছে, আপনারা নিশ্চয়ই জেনেছেন বা জানেন। তাহলে যেহেতু এই পাল্টা শুল্কের বিষয়টা সারা বিশ্বব্যাপী আছে, বাংলাদেশের সাথে যেসব দেশের প্রতিযোগিতা ছিল, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তান যে ধরনের শুল্ক আরোপ করেছে, বাংলাদেশ তার কাছাকাছি। কোনো দেশ হয়তো 1% বা 2% কম আছে, সেটা খুব একটা বড় বিষয় না। আমাদের প্রতিবেশী দেশের চাপে আমরা আছি, আসলে ভারতের চাপে। কারণ বিগত সরকারের পতনের পরে আমাদের যে ট্রান্সশিপমেন্ট ছিল ভারতের সাথে, ভারত দিয়ে আমাদের যে টেক্সটাইল সেক্টর বিশ্বের বিভিন্ন দিকে যেত ভারতের বন্দর ইউজ করে, ভারত হঠাৎ করে সেটা বন্ধ করে দেয়। তার ফলে আমাদের বিকল্প চ্যানেল খুঁজতে হয়, আমাদের দেশের যে এয়ারপোর্টগুলি ছিল সেগুলির শক্তি বাড়ানোর কথা বলা হয় এবং বর্তমানে বাংলাদেশ মালদ্বীপ ব্যবহার করে এই রেডিমেড গার্মেন্টস বিকল্প পথ হিসাবে অন্যান্য দেশে রপ্তানির একটা চ্যানেল খুঁজছে এবং সেটা ইতিবাচক পর্যায়ে আছে এবং অলরেডি শুরু হয়ে গেছে, এরকম নিউজই আমি দেখেছি। তাহলে এই সেক্টরের যে এখানে আমি যেটা বলছিলাম যে এখানে পজিটিভনেস, এটা ধরে রাখা উচিত। এরকম একটা ভালো নিউজ আসার পরে এই সেক্টর যে নেগেটিভ হবে এটা আসলে বলা যায় না, এখান থেকে পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা আছে, মানি ফ্লো এটাই বলছে। তাহলে দেখা যাক পরবর্তীতে এই সেক্টরটা কীরকম করে। এরপরে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর, এই সেক্টরটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। এখন দেখা যাক এই ডাউন ট্রেন্ডটা কবে শেষ হয়, তবে এখান থেকে হয়তো 1 পয়েন্ট বা 1.5 পয়েন্ট কমলেও কমতে পারে, আর কমে এখানে পজিটিভ হতে পারে। এই সেক্টরে যে কয়টা স্টক আগে বেশি প্লে করতো সেগুলি এখন খুব বেশি প্লে করছে না, যে কারণে এই সেক্টরের ভ্যালুটা আস্তে আস্তে নিচের দিকে আসছে। এখন আমি বলেছি যে কয়েকটা নিউজ আপনাদের সামনে শেয়ার করব। sharenews24.com একটা নিউজ করেছে, দেখেন যে লাভের ধারাবাহিকতা ভেঙে লোকসানে 5 ব্যাংক। তাহলে এই ব্যাংকগুলি কি? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এটা 9 টাকা 24 পয়সা লোকসান হয়েছে এই জুন থেকে এপ্রিলে, অথচ গতবার তারা 44 পয়সা গেইন করেছিল। তাহলে এই স্টকটার প্রাইস কমতে থাকবে এবং সেকেন্ড কোয়ার্টারের ইপিএসে ধস নেমেছে। তাহলে এই ব্যাংক থার্ড কোয়ার্টার পর্যন্ত এই ধারা অবশ্যই অব্যাহত থাকার কথা। এরপরে আইএফআইসি ব্যাংক, এটার শেয়ার প্রতি লোকসান হয়েছে 3 টাকা 27 পয়সা, এটার মার্কেট প্রাইস সম্ভবত 6 টাকা 70 পয়সা 80 পয়সা, তারা লসই করেছে 3 টাকা 27 পয়সা। তাহলে এই স্টক এখান থেকে অনেক কমে যেতে পারে। কয়েকদিন আগে স্টক 6 টাকা থেকে 1 লাফে 7 টাকা 10 পয়সা সম্ভবত হয়েছিল। এই ইপিএস কেন্দ্রে কি সেটা বেড়েছিল, কিন্তু ইপিএসে যেহেতু ধস, এখন এইটা দেখবেন যে নেগেটিভ হল্টেড হতে থাকবে। এরপরে এক্সিম ব্যাংক, এই স্টকটা তুলনামূলক কম লোকসান করেছে। গতবার তাদের ইপিএস ছিল, অর্থাৎ গত এই এপ্রিল জুন এই কোয়ার্টারে 90 পয়সা আয় করেছিল, এবার 8 পয়সা তারা লস করেছে। এরপরে এনআরবি ব্যাংক, এই স্টকটা 1 টাকা 29 পয়সা লস করেছে, গতবার আয় ছিল 13 পয়সা। আমি এপ্রিল জুনের কথা বলছি, এটা খেয়াল করবেন। এপ্রিল জুন 2025-এ সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থাৎ এসআইবিএল, এই স্টকটা 2 টাকা 93 পয়সা লস করেছে এবং গতবার গত এই সময়ে আয় ছিল 33 পয়সা। তবে একটা বিষয়, এক্সিম ব্যাংক, তারপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, এই 5টা ব্যাংককে শক্তিশালী করার জন্য যে মার্জার প্রোগ্রাম সরকার হাতে নিয়েছে, সেটার মধ্যে এই 3টা ব্যাংক আছে। তাহলে যেহেতু এরা খারাপ, এদেরকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পরবর্তী কোয়ার্টারে যদি ভালো করতে পারে তাহলে সে সময় এইসব স্টকগুলির প্রাইস হয়তো আবারও বাড়তে পারে। তাছাড়া এই পর্যন্ত নেগেটিভ ট্রেন্ডেই থাকার একটা সম্ভাবনা তৈরি করলো এই নিউজটার ফলে। এরপরে কয়েকটা হেভিওয়েট কোম্পানির কথা আমি বলি, যে লোকসানের খাতায় 3 বহুজাতিক কোম্পানি। এখানে বাটা শু,
আপনারা দেখেন যে ইপিএস এর লোকসান করেছে তারা কত 8 টাকা 5 পয়সা, অথচ এই এপ্রিল জুন এই কোয়ার্টারে, অথচ গত বছর এই সময়ে তাদের ইপিএস ছিল 13 টাকা 73 পয়সা। এই স্টকটা খারাপ করবে, তাহলে ট্যানারি ইন্ডাস্ট্রিজ সেক্টরের স্টক হিসাবে এটা ট্যানারি ইন্ডাস্ট্রিজের যে ভ্যালু সেখানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এরপরে আরএকে সিরামিক, এই স্টকটা লোকসান করেছে কত এপ্রিল জুন 25-এ 23 পয়সা। গত বছর লোকসান কত ছিল 2 পয়সা, তাহলে লোকসান আরও বাড়িয়েছে, তাহলে এটাও সিরামিক সেক্টরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এরপরে সিঙ্গার বাংলাদেশ, এটা সম্ভবত ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক। এই স্টকটা দেখেন 3 টাকা 11 পয়সা লোকসান হয়েছে এইখানে এপ্রিল জুন এই পিরিয়ডটায়, তাহলে 3 টাকা 11 পয়সা যেহেতু লোকসান হয়েছে, আর আগে শেয়ার প্রতি আয় ছিল 2 টাকা 58 পয়সা, তাহলে আয় তো নাই, বরং 3 টাকা 11 পয়সা লোকসান। তাহলে আগামী দিনে, আগামী সপ্তাহে বা নেক্সট ইপিএস পর্যন্ত সিঙ্গার বাংলাদেশের প্রাইস হয়তো একটু কমার পরে একটা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। পরবর্তী কোয়ার্টারের সময় যদি তারা ব্যবসায় ফিরে আসতে পারে, ব্যবসার গ্রোথ যদি ফিরে, তাহলে এই স্টকগুলি বা সিঙ্গার বাংলাদেশ বা যেগুলি আমি বললাম সেগুলি ভালো করবে। তাছাড়া পরবর্তী কোয়ার্টার পর্যন্ত একটা নেগেটিভ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি। এবারে আমি সূচক নিয়ে সামান্য একটু কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। আর হোম থেকে একটু দেখি যে গতকাল যে লেনদেন হয়েছিল টার্নওভার 1063 কোটি 39 লক্ষ টাকা, এটা গত সম্ভবত 1 বছরের মধ্যে বেশি মার্কেটে। তাহলে এই টার্নওভার যদি অব্যাহত থাকে তাহলে সূচক পজিটিভ থাকতে পারে। আর গতকাল অর্থাৎ গত বৃহস্পতিবারে ব্যাংক সেক্টর দিয়ে এবং কয়েকটা ফান্ডামেন্টাল স্টক দিয়ে সূচক ধরে রাখার চেষ্টা করা হয়েছিল। ব্যাংক সেক্টরে 380 কোটি 19 লক্ষ টাকা লেনদেন হয়েছিল। এখন টেক্সটাইল সেক্টরের একটা ভালো নিউজ এসেছে, তাহলে এই টেক্সটাইল সেক্টর যদি আগামী রোববার সূচক ধরে রাখতে পারে, পরবর্তীতে আরেক সেক্টর কারেকশানে যাবে, আরেক সেক্টর পজিটিভ হবে, এভাবে করে যদি মার্কেট একটা রোল চক্রাকারে যদি চলতে পারে তাহলে সূচক উপরের দিকে যাবে। সেক্ষেত্রে মার্কেট কিন্তু একটা ভালো দিকে যাওয়ার একটা ইঙ্গিত আমরা দেখছি। দেখা যাক সেই ধারাটা কতদিন অব্যাহত থাকে। এবার আমি এই ইন্ডেক্সের অবস্থান এবং পরবর্তীতে কোথায় গেলে কীরকম হতে পারে এ ধরনের একটা ধারণা দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করে দিব। এখানে আমি একটা বক্স এঁকেছি এবং এই যে রেখা একটা লাল এবং একটা কালো ডটেড রেখায় এঁকেছি। উপরের লাল রেখাটা 2021 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেটের যে লোয়ার চ্যানেল, অর্থাৎ লোয়ার চ্যানেলের যে আপার লেভেল, সেই আপার লেভেলের রেখাটা ওই লাল রেখাটা, আর এই নিচের যে কালো রেখা এটা ফ্লোর তুলে দেওয়ার পরে মার্কেটের যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডের যে আপার লেভেল সেইটা। তাহলে এই দুই রেখার মাঝামাঝি বরাবর একটা বক্স দিয়ে আমি দেখাতে চেয়েছি যে এই লেভেলটা কত 5620, উপরে 5870। মার্কেট যদি এখান থেকে কারেকশান একটু হয়ও এবং উপরের দিকে যদি যায় বা এখান থেকে সরাসরি যদি উপরের দিকে যায়, তাহলে কোন লেভেলের উপরে গেলে আমরা ধরে নেব যে মার্কেট আর নিচের দিকে আসছে না বা নিচের দিকে আসার সম্ভাবনা আপাতত নাই, সেটা হচ্ছে 5620 থেকে 5770। এই 150 পয়েন্ট সূচকের ভিতরে যদি সূচক, ইন্ডেক্স, মার্কেট যদি স্থিতিশীলতা দেখাতে পারে, এই জায়গাটার মধ্যে যদি সূচক এভাবে করে উপরে যে কারেকশন হয়ে আবার এভাবে করে ঘুরতে পারে, তাহলে এখান থেকে যে কতদিনই থাকুক, এই বক্সটা আমি এঁকেছি নভেম্বর 2025 পর্যন্ত। তার মানে এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়টার মধ্যেও 4 মাসের মধ্যেও যদি এই লেভেল কত 5870 এই জায়গাটা ব্রেক করে যদি উপরে যায় এবং পুনরায় মার্কেট নিচে না আসে, তাহলে আমরা ধরে নেব যে 2024 সালের জানুয়ারিতে যখন ফ্লোর প্রাইস তুলে দিল এবং ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে মার্কেটের যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ড মার্কেট শেষ করে ফেলেছে। তাহলে দেখার বিষয় এখন মার্কেট কী ধরনের আচরণ করে, কত দূর যায়, টার্নওভার কীরকম থাকে। এখানে টার্নওভার অবশ্যই খুবই আশাব্যঞ্জক। এই ধারা অব্যাহত যদি থাকে তাহলে আমি যেরকম দেখালাম এরকম হতে পারে। তাহলে এই ছিল আমার আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।